স্বাগত জানাচ্ছি কৃত্তিবাস এই সংখ্যায় নিয়ে। কৃত্তিবাস সংখ্যায় আজ সপ্তম পর্ব, নৈতিকতার রূপরেখা, ইমানুয়েল কান্ট। আজকের কৃত্তিবাসী মেগা জার্মানি সৃজনের এক ঝলক। সপ্তম পর্বে নৈতিকতার রূপরেখা, ইমানুয়েল কান্ট, লিখেছেন মণিদীপা সান্যাল। আথেন্সের দার্শনিক চতুষ্পাঠী বন্ধ। রোমান সম্রাট জাস্টিনিয়ান নিজে নতুন চিন্তার পথ বন্ধ করে দিয়েছেন। ধর্মগুরু পোপ ইউরোপে একমাত্র ক্ষমতার অধিকারী। ঈশ্বরপুত্র সব প্রকৃত সত্য প্রকাশ করেছেন। তাতে মানুষের চিন্তার কণ্ঠ রোধ করা গেল সাময়িকভাবে, যতক্ষণ না তুর্কিরা কনস্টান্টিনোপল আক্রমণ করলেন। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন গ্রিক পণ্ডিতের দল ও তাদের গ্রিক গ্রন্থরাজি। ক্রমশ সেগুলি ল্যাটিন ভাষায় অনুদিত হতে থাকলো। খুলে গেল ইউরোপের স্বাধীন চিন্তার দরজা। ফ্রান্সিস বেকন জ্ঞান বিষয়ক আলোচনার জন্য নতুন পদ্ধতির কথা তুলে ধরলেন। হবসের জড়বাদ, ডেকার্ত স্পিনোজার দর্শন তত্ত্ব প্রচারিত হলো। যুক্তির গুরুত্ব প্রকাশে ভলতেয়ার, দিদেরো প্রভৃতির আলোচনা অনিবার্য ভূমিকা গ্রহণ করল। ইউরোপের দর্শন, সাহিত্য, সমাজ, অর্থনীতি সবেতেই আধুনিক যুগের সূচনা হলো। ডেভিড হিউমের সময় চিন্তাশীল জনগোষ্ঠীর চার্চের আওতা থেকে বেরিয়ে ব্যক্তিমনে যুক্তির গুরুত্ব সম্পর্কে অবহিত হতে চাইলেন। এই সময় জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের আবির্ভাব চিন্তার জগতে এক নতুন দিশার সঞ্চার করল। 1724 খ্রিস্টাব্দে 22 এপ্রিল পূর্ব প্রুশিয়ার কোয়েনিসবার্গে পিতা ইয়োহান জর্জ কান্ট ও মাতা এমা রেজিনা রয়টারের চতুর্থ সন্তান ইমানুয়েল কান্টের জন্ম হয়। তাদের জীবনযাত্রায় নিষ্ঠাপূর্ণ ধর্মীয় আচার আচরণ বজায় ছিল। কর্তব্যবোধ, সততা ও সদাচার তার মায়ের চরিত্র বৈশিষ্ট্য ছিল, যা কান্টকে আমৃত্যু প্রভাবিত করেছিল। 1732 থেকে 40 পর্যন্ত যে পাইটিস স্কুলে তিনি পাঠ নিয়েছেন, সেখানে ধর্মীয় আচার পালনের নিষ্প্রাণতা ও কঠোরতা তাকে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি বীতস্পৃহ করে তোলে। কিন্তু ধর্মাচার পালনকারী মানুষের গভীর বিশ্বাস ও আন্তরিকতায় তিনি আস্থা রেখেছেন চিরকাল। 1740-এর পরবর্তী 6 বছর তিনি কোয়েনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মবিজ্ঞান, দর্শন, গণিত ও বিজ্ঞান বিষয় অধ্যয়ন করেন। উচ্চ গণিত, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও দর্শন বিশারদ মার্টিন নুৎজেন তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল। 1770 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়ে তিনি তর্কবিদ্যা ও অধিবিদ্যার অধ্যাপক পদে মনোনীত হন। এই বৈচিত্র্যহীন জীবনে অধ্যবসায় ও জ্ঞানের আকাঙ্ক্ষা তাকে যে চিন্তার জগতে বিচরণ করতে প্রাণিত করেছিল, তার প্রভাবে তার জীবনের প্রৌঢ়ত্বে একের পর এক যুগান্তকারী গ্রন্থ রচনা করে তিনি ভবিষ্যৎ পৃথিবীকে সেই জ্ঞানের আলোকে আলোকিত করেন। তার ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থে তিনি ব্যবহারিক যুক্তি বিষয়ক যে আলোচনা করেন, সেখানে তার নৈতিকতা বিষয়ক তত্ত্বের ইঙ্গিত পাওয়া যায়। মানুষের মৌলিক বৃত্তি ত্রিবিধ: চিন্তা, অনুভূতি ও ইচ্ছা।
এই ইচ্ছা সম্ভূত আচরণই মানুষকে নৈতিক জগতের অধিবাসী করে তোলে। তার মতে ব্যবহারিক যুক্তি হলো নৈতিক বিধির উৎসভূমি। নৈতিক বিধির বৈশিষ্ট্য হলো সার্বিকতা ও বাধ্যতাবোধ। সার্বিকতা কথাটি বুঝিয়ে দেয় যে নৈতিক বিধি সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য। বাধ্যতাবোধ বা ঔচিত্য হলো এমন জ্ঞান যা কোনো ইন্দ্রিয়লব্ধ বিষয়গত আবাসিক জ্ঞান নয়। সুতরাং এই ঔচিত্য পূর্বত সিদ্ধ, কারণ এটি কোনো অভিজ্ঞতালব্ধ তথ্যের উপর নির্ভরশীল নয়। পৃথিবীর সকল ব্যক্তি মিথ্যে কথা বললেও একথা বলা যায় যে সকলের সত্য কথা বলা উচিত। কান্টীয় জ্ঞানতাত্ত্বিক আলোচনা অনুযায়ী পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব, অর্থাৎ যে বচন আবশ্যিক এবং নতুন তথ্য পরিবেশন করে। নীতি সম্পর্কীয় বচনগুলিও যে পূর্বত সিদ্ধ সংশ্লেষক সে বিষয়ে তিনি ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এবং গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক অফ মরালস বই দুটিতে বিচার বিশ্লেষণ করেছেন। সেই নিগূঢ় দার্শনিক আলোচনায় না গিয়ে আমরা অভিজ্ঞতার জগতের প্রেক্ষিতে কান্টীয় নৈতিকতাকে বোঝাবার চেষ্টা করব। তার মতে একটি কর্মকে নৈতিক কর্ম বলে জানতে গেলে কর্মের উদ্দেশ্য জানা প্রয়োজন। যে কোনো কর্মের আগে একটি কর্মনীতি মানুষের সামনে থাকে। সাধারণ কাজের ক্ষেত্রে এটি ঔচিত্যের নির্দেশ দেয় না। যে কাজ ঔচিত্যের নির্দেশ দেয় সেটি নৈতিক কাজ। নৈতিক কাজের সঙ্গে সাধারণ কাজের পার্থক্য হলো সাধারণ কাজের ক্ষেত্রে একটি উদ্দেশ্য পূরণের জন্যই কাজটি নির্বাহ করা হয়। নৈতিক কাজের ক্ষেত্রে কোনো জাগতিক উদ্দেশ্য পূরণের জন্য কাজটি করা হয় না। তার মানে এই নয় যে নৈতিক কর্মের শেষে কোনো ফলাফল থাকে না, তবে সেই উদ্দেশ্য পূরণের তাগিদে কাজটি করা হয় না। কান্টের মতে নৈতিক কর্মের প্রাণশক্তি হলো মানুষের সদিচ্ছা। সদিচ্ছাবশত করা কর্মকেই নৈতিক কর্ম বলা হয়। সদিচ্ছাই কেন? মানুষের কি অন্য কোনো সদ্গুণ নেই? বুদ্ধি, সাহস, সম্পদ, সুবাক্য, শৈল্পিক ক্ষমতা, সম্মান, সুস্বাস্থ্য, বিচক্ষণতা, মানসিক স্থৈর্য, এগুলিও তো মানুষের সদ্গুণ। নৈতিক কর্মের সময় এগুলি বহু ক্ষেত্রে উপস্থিত থাকে। কান্ট এদের সদ্গুণ হিসেবে মেনেছে, কিন্তু তার মতে এগুলি শর্ত সাপেক্ষভাবে ভালো, শুধুমাত্র সদিচ্ছা শর্ত নিরপেক্ষভাবে ভালো। এক ভয়ঙ্কর অপরাধীর প্রশংসনীয় মানসিক স্থৈর্য থাকতে পারে, যার দ্বারা তার অপরাধের মাত্রারই বৃদ্ধি হয়, কিন্তু সে অপরাধী থেকে যায়, কারণ তার ওই মানসিক স্থৈর্য সদিচ্ছার সঙ্গে যুক্ত নয়। সদিচ্ছাই হলো অন্যান্য মাঙ্গলিকের শর্ত। মানুষ কি শুধুই সদিচ্ছার দ্বারা পরিচালিত হয়? তা তো নয়। মানুষ সামাজিক জীব। মানুষের মধ্যে রয়েছে আবেগ, অনুভূতি, প্রবণতা। সুতরাং পরিস্থিতি বিশেষে সে সদিচ্ছার বদলে আবেগ, প্রবণতার দ্বারা প্রভাবিত হয়ে নৈতিক কর্ম থেকে বিচ্যুত হয়। এইসব ক্ষেত্রে নৈতিক কর্মে অটল থাকবার জন্য ইচ্ছার ওপর প্রজ্ঞা বা যুক্তির স্বতঃস্থাপিত নিয়ম কার্যকরী করবার কারণে সদিচ্ছার সঙ্গে কর্তব্যের বোধ যুক্ত করা প্রয়োজন। এই জন্য মানুষের ক্ষেত্রে নৈতিক কর্ম কর্তব্যের আকারে আসে। কর্তব্যের জন্য কর্তব্য, এটি কান্টের মতে একমাত্র নৈতিক বিধি। এই নৈতিক বিধি অনুসারে মানুষ যখন কর্ম করে তখন তার মানসিক অবস্থার কোনো অনুভূতি কি কান্ট স্বীকার করবেন না? কান্ট এখানে রেফারেন্স বা সম্ভ্রমের উল্লেখ করেছে। ওই বিধি অনুযায়ী কাজ করা মানুষের মনে তখনই বিধির প্রতি এক ধরনের সম্ভ্রম জেগে ওঠে। এখানে কিছু মানুষ একটি প্রশ্ন তুলতে পারেন, মানুষ জীবনের বহু সময় প্রাকৃতিক বিপর্যয় বা কোনো বিপদের পরিস্থিতিতে সম্পূর্ণ অচেনা মানুষের জন্য করুণাবশত সাহায্যের হাত বাড়ায়। এই সহায়তার কাজ কি নৈতিক কাজ নয়? কান্টের মতে ওই
অনুকম্পা বা করুণা কখনো নৈতিকতাকে নির্মাণ করে না। যে কাজে করুণার উপস্থিতি, সেই কাজ নৈতিক কিনা তা বোঝা যায় যদি করুণার অনুপস্থিতিতেও কাজটি ওইভাবেই সুসম্পন্ন হয়। তবে করুণার উপস্থিতিতে কাজের নৈতিকতা খর্বও হয় না। বস্তুত নৈতিকতার প্রেক্ষিতে এই করুণা বা অনুকম্পার উপস্থিতি বা অনুপস্থিতি কোনোটিরই কোনো ভূমিকা নেই। এখানে উল্লেখযোগ্য কথা হলো, কান্ট কিন্তু শুধু মানুষ নয়, ঈশ্বরকেও নৈতিক কর্মের কর্তা হিসেবে মেনেছেন। এই ঈশ্বর কেমন? তার প্রজ্ঞা আছে, আবেগ বা প্রবণতা নেই। তাই তার ক্ষেত্রে সদিচ্ছা কর্তব্যের নিগড়ে বাধা নেই। তার সদিচ্ছা সর্বদাই কার্যকরী। তাই তার নৈতিক কর্ম স্বতঃপ্রণোদিত। প্রশ্ন হতে পারে, যিনি প্রজ্ঞা ব্যতীত এক পাও এগোন না, তিনি এমন একজন সর্বশক্তিমান অদেখা ঈশ্বরের কথা কি যুক্তিতে বলেন? উত্তর এই, তার দর্শনে নৈতিকতার তত্ত্বই ঈশ্বর বিশ্বাসের দিকে আমাদের নিয়ে যায়। কিন্তু কেমন করে? মানুষ ইন্দ্রিয়বান, তাই নৈতিকতার পাশাপাশি তার স্বাভাবিক চাহিদা হলো সুখ। একে অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু এই কথাও সত্য যে বাস্তবে ধর্ম ও সুখের নিরবচ্ছিন্ন সাহচর্য দেখা যায় না। সুতরাং ধর্মাচরণ করতে করতে কোনো এক সময় সুখ লাভ হবে, এমন একটা প্রাপ্তির ইঙ্গিত না থাকলে সাধারণ মানুষের মন ধর্মাভিমুখী হবে কেন? ধর্মাচরণের পথের শেষে সুখ লাভ নিশ্চিত, এমন একটি আশাই মানুষকে ধর্মের পথে ধরে রাখে। ধর্ম ও সুখের সেই পরম মিলন, ধর্ম পথের শেষে সেই পূর্ণ সুখের নাম ঈশ্বর। কাজেই এখানে ঈশ্বরের অস্তিত্বের থেকেও গুরুত্বপূর্ণ ঈশ্বরের সেই পূর্ণ রূপের ধারণা, যা আমাদের নৈতিকতার পথে চালিত হতে সাহায্য করে। এই নৈতিক বিধিটি প্রকাশিত হয় এক প্রকার অনুজ্ঞা বাক্যে, যা শর্ত নিরপেক্ষ। এই অনুজ্ঞাটি 5টি বাক্যে কান্ট স্পষ্ট করতে চেয়েছে, যার মধ্যে 3টি প্রধান। প্রথমটি হলো, এমন কর্মনীতি অনুসারে কাজ কর যা একটি সর্বজনীন বিধিতে পরিণত হোক, এহেন ইচ্ছা তুমি করতে পারো। অর্থাৎ কর্মটি নৈতিক কর্ম হয়ে ওঠে। যদিও এই কর্ম সম্পাদনে অনুসৃত নীতিটি সকল মানুষের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, সেক্ষেত্রে নীতিটি আর কারো ব্যক্তিগত বিধি হয়ে থাকবে না। দ্বিতীয় বাক্যটি হলো, এমন বিধি অনুসারে কাজ কর যাতে কোনো মানুষকেই কোনো কর্মের শুধুমাত্র উপায় হিসাবে না গ্রহণ করে লক্ষ্য বা উদ্দেশ্যরূপে গ্রহণ করা হয়। এই বাক্যটি স্পষ্ট বুঝিয়ে দেয় কেন আত্মহত্যা কান্টের মতে অনৈতিক কাজ। আত্মহত্যাকামী মানুষটি তার বর্তমান অস্তিত্বে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে নিজেকে উপায় হিসাবে ব্যবহার করে আত্মহনন করছে। অনুজ্ঞা প্রকাশক তৃতীয় বাক্যটি হলো, এমনভাবে জীবনযাপন কর যেন তুমি একটি সদিচ্ছা সম্পন্ন মানুষের সমাজের সভ্য, যেখানে সমাজ নিয়ন্ত্রণের বিধিটির প্রয়োগকর্তা এবং পালনকর্তা উভয় তুমি নিজে। এই বাক্যে যে সমাজের বা রাজ্যের কথা বলা হয়েছে, সেটি হলো সেই সব মানুষের সমষ্টি যারা পরিস্থিতি অনুযায়ী নৈতিক কর্মের কর্তা। এই সমাজ নৈতিক বিধির দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী নিজের উপর আরোপিত নৈতিক বিধি অনুসরণ করে চলে। এখানেই এই নৈতিক বিধি অন্যান্য বৈজ্ঞানিক বিধি থেকে পৃথক, কারণ বৈজ্ঞানিক বিধি মানুষের ওপর প্রকৃতি নিয়মে আরোপিত, যা মানুষ মানতে বাধ্য। অথচ মানুষ এই নৈতিক বিধি নিয়ন্ত্রিত সমাজে সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং একই সঙ্গে ওই বিধি পালনকারী সাধারণ সদস্য। এ ধরনের সমাজের ধারণা আদৌ বাস্তবায়িত হওয়া কি সম্ভব?
এক্ষেত্রে মনে রাখতে হবে যে কান্টের মতে এই রকম নৈতিক বিধি নিয়ন্ত্রিত সমাজের গঠনই মানব ইতিহাসের মূল লক্ষ্য। নিকোলাই হার্টম্যান এবং আরও অনেকে কান্টের নৈতিকতা তত্ত্বের সমালোচনা করেছে। দার্শনিক সেসব তত্ত্বে না প্রবেশ করে বর্তমান সমাজের প্রেক্ষিতে কান্টীয় নৈতিকতাকে বোঝবার চেষ্টা করা যায়। বস্তুত যদিও কান্টের নৈতিকতা তত্ত্বে ব্যবহারিক নৈতিকতার বর্তমান প্রয়োগের প্রসঙ্গ নেই, তবুও বর্তমান সময়ের প্রেক্ষিতে কান্টের তত্ত্বকে বোঝবার চেষ্টা করা যেতে পারে। মানুষই নৈতিক কর্মের কর্তা এবং এই মানুষই আবার পরিবেশ ও প্রাণী জগতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। সুতরাং নৈতিক কর্ম করাকালীন এই দায়িত্বের কথা স্মরণে রাখলেই বর্তমান ব্যবহারিক নৈতিকতা কান্টের তত্ত্বের আওতায় চলে আসতে পারে। এর থেকেও জরুরি প্রসঙ্গ রয়েছে। একবিংশ শতকে সারা বিশ্বের যানবাহন, উৎপাদন ব্যবস্থা, সামাজিক সংযোগের উন্নতি জীবনযাপনের ধরন অনেকটাই পরিবর্তন করেছে। একদিক দিয়ে এই উন্নতি যেমন গর্বের বিষয়, অপরদিকে ক্ষমতা ও সম্পদের অধিকার নিয়ে সীমাহীন লালসা এবং বিকৃত মনুষ্যত্বেরও প্রচুর প্রমাণ আজকের দুনিয়ায় সুলভ। এই রকম ব্যক্তি স্বার্থযুক্ত সমাজে কান্টের নৈতিকতা কতখানি প্রয়োগযোগ্য ও অর্থপূর্ণ একথা বলা যায় যে কান্ট তার বিশুদ্ধ তাত্ত্বিক প্রজ্ঞার আলোচনায় দেশ ও কাল সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন, কিন্তু নৈতিক বিধিকে তিনি দেশ ও কাল নিরপেক্ষ বিধি বলে ব্যাখ্যা করেছেন। এখানে প্রশ্ন হলো, কর্মের নৈতিকতা আলোচনায় আমরা কি দেশ ও কালকে গুরুত্ব দেব না? এই প্রশ্নের পিছনে যে যুক্তি তা হলো এই, যে কোনো বিধি প্রণয়ন হওয়ার আগে জাগতিক দৃষ্টান্তে ওই বিধি প্রয়োগের অভিজ্ঞতা কার্যকরী থাকে। দৃষ্টান্ত যেহেতু দৈশিক ও কালিক, সুতরাং প্রণীত বিধির সাপেক্ষে দেশ ও কালের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বৈকি। কান্ট কি বলবেন? কান্ট কি বলবেন? এখানে মনে রাখতে হবে যে কান্টের মতে যে কোনো বৈজ্ঞানিক বিধি ও নৈতিক বিধির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বৈজ্ঞানিক বিধি জাগতিক দৃষ্টান্তের ওপর নির্ভরশীল হয়ে প্রণীত এবং এটি প্রাণী জগতে অনিবার্যভাবে প্রযুক্ত হয়। অপরদিকে নৈতিক বিধি মানুষ স্বেচ্ছায় নির্বাচন করে প্রয়োগ করে এবং এই বিধি জাগতিক দৃষ্টান্ত নির্ভর নয়। এই বিধির উৎস মানুষের ব্যবহারিক প্রজ্ঞা। সুতরাং এক্ষেত্রে দেশ ও কালের ভূমিকা বৈজ্ঞানিক বিধির ক্ষেত্রের মতো নয়। হান্স জোহান্স নৈতিকতার প্রসঙ্গে দায়িত্বের ধারণার কথা তুলেছেন। পল রিকোরের আলোচনার প্রভাবে ইয়ান জোকল বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে সময়ের ধারণার প্রশ্ন তুলেছেন। কান্ট সময়ের ধারণার কথা সেখানেই তুলেছেন যেখানে স্বাধীনতার ধারণা অনুপস্থিত। অপরদিকে নৈতিকতার ক্ষেত্রে ইচ্ছার স্বাধীনতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শর্ত নিরপেক্ষ অনুজ্ঞার সর্বজনীন রূপটি কোনোভাবেই কালের ধারণার সাথে যুক্ত নয়। নৈতিক বিধিটি সকল প্রজ্ঞাবান মানুষের ক্ষেত্রে কাল নিরপেক্ষভাবেই প্রযুক্ত। জোকল কিন্তু মনে করেন যে কোনো একটি পরিস্থিতিতে কোনো ব্যক্তির কর্তব্যকে বুঝতে গেলে তাকে সময়ের সঙ্গে যুক্ত না করে বোঝা সম্ভব নয়। আরও স্পষ্টভাবে বলতে গেলে জোকল নৈতিক কর্মের কর্তার দায়িত্বশীলতার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। আসলে কান্টের নৈতিকতা আলোচনায় কেন্দ্রীভূত হয়েছে কোনো ঘটনায়, যেটি বিশেষ পরিস্থিতি কেন্দ্রিক নয়। অপরদিকে একটি
পরিস্থিতিতে সর্বদাই ব্যক্তির দায়িত্ব, নির্দিষ্ট সময় ইত্যাদি বিষয় নৈতিকতার অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে মনে রাখতেই হয় যে নৈতিকতার মূল সূত্রটি কিন্তু কান্টের তত্ত্বেই রয়েছে। সেটি হলো পরিস্থিতির কেন্দ্রিক নৈতিকতার মতো কান্টীয় নৈতিকতাও বলে যে মানুষের জীবনে নৈতিকতা একটি সদা উপস্থিত বিষয় নয়, মানুষের জীবনে এটি চলমান। পূর্বোক্ত আলোচনা থেকে যে সিদ্ধান্তে আসা যায় তা হলো এই: ব্যবহারিক জগতে নৈতিকতার সম্পূর্ণ ছবিটি নির্মাণ করতে গেলে নৈতিকতার অপরিহার্য উপাদানগুলির প্রয়োজন। শর্ত নিরপেক্ষভাবেই বলা যায় যে এই উপাদানগুলি কান্টীয় দর্শনে পূর্ণ মাত্রায় রয়েছে। সেগুলি এই রূপ: 1. মানুষ ইচ্ছার স্বাধীনতার অধিকারী। 2. কোনো মানুষকেই কাজের উদ্দেশ্যে পৌঁছবার শুধুমাত্র উপায় হিসেবে গ্রাহ্য করা উচিত নয়। 3. প্রতিটি মানুষ নিজেই পূর্ণ উদ্দেশ্য। আর 4. মানুষই একমাত্র নৈতিকতার জগতে সভ্য হওয়ার গৌরবময় ঐতিহ্য বহনকারী। পরিশেষে কান্টীয় নৈতিকতা সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা উল্লেখ করা প্রয়োজন: আপন সুখের জন্য কর্ম করলেই অনৈতিক হবে। কান্ট এমন কথা বলেননি। সুখ মানুষের স্বাভাবিকভাবে কাম্য এবং সুখবশত কাজ করা ততক্ষণ অনৈতিকতা নয় যতক্ষণ না সেটি নৈতিক বিধির বিরোধী হচ্ছে। কান্টীয় মত মেনে যদি কর্তব্যের জন্যই কর্তব্য করা হয় এবং সেটি যদি কর্মের কর্তার মুক্ত বিবেকের সঙ্গে এক সূত্রে গাঁথা থাকে, তাহলে হয়তো কিছু আপাত প্রিয় কর্ম থেকে আমরা বিরত থাকব এবং এই সমস্যা সংকুল জগতেও পূর্ণ নৈতিকতার পথে থাকতে পারব। এখন নিয়ে নেব একটি ছোট্ট বিরতি। বিরতি পর এখন আমরা নেব একটি সংবাদ বিরতি। বিকেল 4টি নিয়ে আবার ফিরে আসব অষ্টম পর্ব নিয়ে। সঙ্গে থাকুন কৃত্তিবাস।